আচ্ছা মেয়েরা, আগের দিন তোমরা জিঙ্ক আর কপার পড়েছো মেটালার্জি থেকে। আজকে তোমাদের আমি প্রধানত অ্যালুমিনিয়াম আর আয়রন পড়াবো, কিন্তু তার আগে আমি দু একটা পদ্ধতি তোমাদের আগের দিন বলা হয়নি। বিজারণ পদ্ধতি থার্মিট, যেমন তোমরা ধরো আগের দিন কার্বন বিজারণ পড়েছো, তো কার্বন দিয়ে কিভাবে ধাতুর অক্সাইডকে বিজারিত করা হয় সেটা পড়েছো, বা তড়িৎ বিশ্লেষণ করে কিভাবে ধাতুকে বিজারিত করা হয় সেটা পড়েছো। এবার তোমাদের বলা হয়নি যেটা, সেটা হচ্ছে থার্মিট পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিতে যেরকম কার্বন ব্যবহার করা হয় বিজারণের জন্য, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো তো? মানে কোনো ধাতু ধরো অ্যালুমিনিয়ামের থেকে একটু কম ধনাত্মক এরকম ধাতুর অক্সাইডকে অ্যালুমিনিয়াম যেহেতু তার থেকে বেশি ধনাত্মক, সেজন্য অ্যালুমিনিয়াম দিয়ে ফেরিক অক্সাইডকে আমরা বিজারিত করতে পারি। মানে অক্সিজেনটা অ্যালুমিনিয়ামের কাছে চলে যাবে, দিয়ে তাহলে 2Fe প্লাস Al2O3 হচ্ছে। মানে অক্সিজেনটাকে অ্যালুমিনিয়াম নিজের দিকে আকর্ষণ করে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো, আর আয়রন পড়ে রইল। এটা হচ্ছে থার্মিট পদ্ধতি। মানে শুধু আয়রনের ক্ষেত্রে না, ধরো ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে কম ধনাত্মক। সেই জন্য এদেরকে এই পদ্ধতিতে আলাদা করা যায়। মানে তার অক্সাইড থেকে আলাদা করে আমরা ধাতুটা পেতে পারি। এই পদ্ধতিটা ব্যবহার করে ওয়েল্ডিং করা হয়, বুঝেছো তো? যেমন ধরো এতে মানে ট্রেন লাইনে ধরো ফাঁক হয়ে গেছে, লোহার মধ্যে ফাঁক হয়ে গেছে কোনো কারণে, তো সেই ফাঁকটার মধ্যে আবার লোহা ঢোকাতে হবে, তো তখন করা হয় কি, এই পদ্ধতি ব্যবহার করা হয়। অনেক বেশি উষ্ণতায় অ্যালুমিনিয়াম এই ফেরিক অক্সাইড নিয়ে অ্যালুমিনিয়াম নেওয়া হয়। তা প্রথমে অ্যালুমিনিয়ামের চূর্ণ নেওয়া হয়, তারপর একটা ফায়ার ক্লে দিয়ে তৈরি একটা পাত্রের মধ্যে বেরিয়াম পারঅক্সাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ রাখা হয়। তারপর অ্যালুমিনিয়ামের চূর্ণ দিয়ে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি ওটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে আয়রনটা বিগলিত অবস্থা ওই ফাঁকের মধ্যে ঢুকে যাবে, তার ফলে ফাঁকটা জোর লেগে যাবে। এটা হচ্ছে থার্মিট পদ্ধতি। মানে কার্বন বিজারণ পদ্ধতির মতন বিজারিত করা হচ্ছে শুধু অ্যালুমিনিয়াম দিয়ে। এটা একটা গেল। আর গাড়িকরণের যে পদ্ধতি বলেছিলাম না, তৈলহাসন পদ্ধতি ইত্যাদি, তো গাড়িকরণের পদ্ধতির মধ্যে আরও দুটো পদ্ধতি তোমাদের আজকে একটু বলে রাখি। একটা হচ্ছে লিচিং পদ্ধতি। গাড়িকরণে আমরা কি করছিলাম, যে অশুদ্ধিগুলোকে আমরা কোনো বিগালক দিয়ে অশুদ্ধিগুলোকে টেনে আলাদা করে নিচ্ছিলাম, আর ধাতুর অক্সাইডটা আলাদা থাকছিল। এখানে কিন্তু উল্টোটা, মানে ধাতুর অক্সাইডটাকে আমরা লিচিং পদ্ধতিতে ধাতুর অক্সাইডটাকে কোনো ধরো অ্যালুমিনিয়ামের যে বক্সাইটে যে অ্যালুমিনিয়ামের যে অক্সাইডটা, সেটাকে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে আমরা আলাদা করে নিচ্ছিলাম, তাই না? সোডিয়াম হাইড্রক্সাইড ও সোডিয়াম দিয়ে আলাদা, মানে তোমরা অ্যালুমিনিয়াম অবশ্য পড়োনি, আজকে পড়বে। সোডিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম কার্বনেট দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা তার খনিজ মল থেকে আলাদা করে নিচ্ছিলাম। এটা উল্টোটা। আগের ক্ষেত্রে দেখেছো যে খনিজ মলটাকে বিগালক দিয়ে আলাদা করে নিচ্ছিলাম, দিয়ে ধাতুমল দিয়ে বার করছিলাম, দিয়ে তাহলে পড়ে থাকছিল আমাদের আকরিকটা। এখন মানে যে আকরিকটা আমার দরকার। এবারে বলছি যে লিচিং পদ্ধতিতে কি করা হচ্ছে না, উল্টোটা। মানে যে ধাতুর অক্সাইড, যে ধাতুটাকে আমি নিষ্কাশন করতে যাচ্ছি, সেই ধাতুটাকে আমি যে কোনো একটা বিক্রিয়ক দিয়ে, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে যেমন দেখবে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে আলাদা করে নিচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইডকে অন্যান্য তার অশুদ্ধি থেকে আলাদা করে নিয়ে আমরা সেটাকে তারপরে আবার পিউরিফাই করছি। সিমিলারলি গোল্ডের ধরো কোনো যৌগ রয়েছে, গোল্ডকে আমি আলাদা করতে, সেপারেট করতে যাই, সেখানেও লিচিং পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে কি করা হচ্ছে, সোডিয়াম সায়ানাইড দিয়ে গোল্ডকে আমরা একটা যৌগ তৈরি করে নিচ্ছি গোল্ডের, সেটা জলে দ্রাব্য। এবার সেটাকে আমরা তখন সহজে আলাদা করে নিতে পারছি। এটা হচ্ছে লিচিং পদ্ধতি। এই পদ্ধতিগুলো কিন্তু একটু দেখে নেবে, কেমন? বইতে তোমাদের আমি যে পাঠিয়েছি পাতাগুলো, তার মধ্যেই পাবে। আরেকটা হচ্ছে যে জোন রিফাইনিং আমি তোমাদের PDF একটা পাঠাবো, দেখবে যে তাতে মানে ডেসক্রাইব করে দেওয়া আছে, তোমাদের বইতে খুব ভালো করে দেওয়া নেই। তো জোন রিফাইনিংটা হচ্ছে কি, যে খুব ভালো, মানে ধরো জার্কোনিয়াম ধাতুকে খুব বিশুদ্ধ অবস্থায় লাগে, তো সেখানে করা হয় কি, বিশুদ্ধ মানে ওই ধাতুটার সঙ্গে যে অশুদ্ধিগুলি থাকে, ধরো একটা বড় লম্বা রড আছে, সেই লম্বা রডটা আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে হিটার টেনে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? এবারে
যে অশুদ্ধিগুলো রয়েছে গরম করলে সেগুলো তরল অবস্থায় আসে, তরল অবস্থায় তো কিন্তু অন্য তোমার যে ধাতুটা ধরো জার্কোনিয়াম ওটা লাগছে সেটা কঠিন অবস্থায় থাকছে, আর তার যে অশুদ্ধিগুলো তরল অবস্থায় চলে যাচ্ছে, তখন হিট করলে সেই তরল অবস্থায় ধাতুটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে অশুদ্ধিগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, এবং বারবার করে অশুদ্ধিটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে জোন রিফাইনিং প্রসেস দিয়ে তারপরে যে প্রান্ততে টেনে নিয়ে গিয়ে ফেলা হলো সেই প্রান্ততে লিকুইড অবস্থায় অশুদ্ধিগুলোকে পৃথক করে ফেলা হলো। এটা হচ্ছে জোন রিফাইনিং। এটা আমি তোমাদের পরে PDF পাঠাবো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আসছি অ্যালুমিনিয়ামকে আমরা কিভাবে নিষ্কাশন করবো। অ্যালুমিনিয়ামের তোমরা জানো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। বক্সাইটের মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড ছাড়াও ফেরিক অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, এগুলো অশুদ্ধি হিসেবে এগুলো থাকে। এগুলো যদি থেকে যায় বক্সাইটের মধ্যে, মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে মিশ্রিত অবস্থায় আমি যখন এটা তো আমি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে আলাদা করব, কারণ ওটা হচ্ছে খুব তড়িৎ ধনাত্মক একটা ধাতু, ওটাকে আমরা কার্বন বিজারণ পদ্ধতি দিয়ে করতে পারবো না। তো তড়িৎ বিশ্লেষণ করার আগে আমি যদি এটাকে পিউরিফাই না করি, যদি শুদ্ধ না করি, এগুলোকে আলাদা না করি, তাহলে আয়রন অক্সাইড যদি এর সঙ্গে মিশে যায় তাহলে অ্যালুমিনিয়ামে মরচে পড়বে আয়রনের জন্যে। সিলিকন ডাই অক্সাইড যদি মিশে যায়, তাহলে মিশে থাকে, তাহলে অ্যালুমিনিয়ামটা খুব ভঙ্গুর হয়ে যাবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে এটাকে আলাদা করা। তো এটাকে আলাদা করার জন্যে আমরা প্রথমে কী করবো, বক্সাইটকে প্রথমে তাপজারিত করব, কেমন, দিয়ে তার অন্যান্য সমস্ত সব যা অশুদ্ধি আছে সেগুলো প্রথম কথা সেগুলো অক্সাইডস হয়ে, যেগুলো ধরো সালফার থাকলে সালফার ডাইঅক্সাইড, আর্সেনিক থাকলে আর্সেনিয়াস ডাইঅক্সাইড, কার্বন থাকলে কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে, যেগুলো উদ্বায়ী অক্সাইড। আর যেগুলো ধরো ফেরাস স্টেটে আছে, ধরো ফেরিক অক্সাইড অবস্থায় নেই, ফেরাস অক্সাইড হয়ে আছে, সেটা ফেরিক অক্সাইড হয়ে যাবে, মানে উচ্চতর অক্সিডেশন স্টেটে চলে যাবে। এবার সেই তাপজারিত আকরিকটাকে নিয়ে আমরা দুটো পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বিশুদ্ধ অবস্থায় নিয়ে আসতে পারি। একটাকে বলা হয় বায়ার পদ্ধতি, আরেকটা হচ্ছে হলের পদ্ধতি। ঠিক আছে? বায়ার পদ্ধতিতে 80 পাউন্ড চাপে 45% সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে প্রায় 4-5 ঘন্টা ধরে উত্তপ্ত করলে আমরা সোডিয়াম মানে অ্যালুমিনিয়াম অক্সাইড পাই, Al2O3 পাই। তার সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইডটা অন্যগুলো এর সঙ্গে বিক্রিয়াটা করবে না। অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে, NaAlO2 আর জল। আর এই যে অশুদ্ধিগুলো, এগুলো কী হবে, এটা সোডিয়াম অ্যালুমিনেটটা হচ্ছে জলে দ্রাব্য, বুঝেছো? আর যে অশুদ্ধিগুলো যেগুলো থাকবে সেগুলো জলে অদ্রাব্য। তার ফলে কী করবে, এবার যদি ফিল্টার করে নিয়ে আমি সোডিয়াম অ্যালুমিনেটকে বার করে নেব, জলে দ্রাব্য হয়ে বেরিয়ে গেল ফিল্ট্রেট হিসেবে, আর অবশেষ হিসেবে এগুলো রয়ে গেল। এবার সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা এবার আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাবো, কেমন? এবার এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে যদি 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি, তাহলে তার থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা মোটামুটি বিশুদ্ধ অবস্থায় বায়ার পদ্ধতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড পেলাম। আর হলের পদ্ধতিতে এখানে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছি, এখানে সোডিয়াম কার্বনেট নেওয়া হয়। এখানে এই বায়ার পদ্ধতি আমরা কখন ব্যবহার করব, যখন ফেরিক অক্সাইড যখন আমার বেশি থাকবে, তখন বক্সাইডটাকে না লাল মতন দেখতে হবে ফেরিকের জন্যে। আর যখন বক্সাইড যখন সাদাটে দেখতে হবে, তখন বুঝতে হবে যে সিলিকন ডাইঅক্সাইড বেশি আছে, তখন আমরা এই হলের পদ্ধতি ব্যবহার করব। হলের পদ্ধতি এর থেকে আলাদা কি না, এখানে যেমন 45% সোডিয়াম হাইড্রক্সাইড নিচ্ছি, এখানে আমরা সোডিয়াম কার্বনেট নেব। অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় ওই একইভাবে NaAlO2 মানে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে। তার সঙ্গে এখানে যেমন জল হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, কেমন? এবার একইভাবে এখানে আবার এটার সঙ্গে আবার কার্বন ডাইঅক্সাইড দেবো আর জল দেব, দিলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হবে।
বুঝেছো? এটা তোমরা যেরকম দেখেছিলে না, সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের একটা তেলে অধক্ষেপ পড়েছিল, সেটা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের। এখানেও সেই জিনিসই পড়বে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অদ্রাব্য একটা অধক্ষেপ পড়বে, তার সঙ্গে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এবারে এটাকে ওই একইভাবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম পাচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে? তাহলে এইভাবে যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেলাম, এবারে সেটাকে আমরা কি করব? তড়িৎ বিশ্লেষণ করব। অ্যালুমিনিয়াম অক্সাইডকে তড়িৎ বিশ্লেষণ করব না একটা ট্যাঙ্কের ভেতরে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 তড়িৎ বিশ্লেষণ করব। আচ্ছা, এর সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইডের কিন্তু এমনি অক্সাইড অনেকে গলনাঙ্ক অনেক বেশি, 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ওর গলনাঙ্ক। বুঝেছো? তো সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডের আমি যদি সরাসরি অ্যালুমিনিয়াম অক্সাইডকে নিয়ে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করতে চাই, প্রথমে তো ওকে গলাতে হবে। তো 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর অবধি যদি উত্তপ্ত করতে হয়, প্রচুর জ্বালানি খরচ হবে। কেমন? আর এত জ্বালানি খরচ হলে তো আমার খরচটা, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের খরচটা অনেক বেড়ে যাবে। তো আমাদের তো সবসময় চেষ্টা করতে হবে যে কী করে কম খরচে করা যায়। সেই জন্য এই অ্যালুমিনিয়াম অক্সাইড 20% নিতে হবে। তার সঙ্গে ক্রায়োলাইট AlF3 এটা নিতে হবে প্রায়, মানে AlF3 সঙ্গে সোডিয়াম ক্লোরাইড থাকে, এটা নিতে হবে 60%। আর তার সঙ্গে ফ্লুরোস্পার ক্যালসিয়াম ফ্লোরাইড নিতে হবে, এও 20%। কেমন? 1:1:3 এরকম অনুপাতে। তো এই যে এখন ক্রায়োলাইট কেন নেওয়া হচ্ছে? কারণ ক্রায়োলাইট ওর যে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড 2050 ডিগ্রি সেন্টিগ্রেড ওর যে গলনাঙ্ক ছিল, সেই গলনাঙ্কটাকে কমিয়ে প্রায় 950 ডিগ্রি সেন্টিগ্রেড মতো সেন্টিগ্রেডে নিয়ে আসবে। তার ফলে আমরা সহজেই অ্যালুমিনিয়াম অক্সাইডকে, মানে 2000-এ নিয়ে না গিয়ে 950-এই ওটাকে গলাতে পারবো। আর ক্যালসিয়াম ফ্লোরাইডের কাজ হচ্ছে সান্দ্রতাটা কমিয়ে দেওয়া। সান্দ্রতা মানে থকথকে অবস্থায় যেটা থাকে সেটা কমিয়ে দিয়ে, মানে অনেকটা লিকুইড অবস্থা, অনেকটা তরল অবস্থায় আসবে, তার ফলে ওর তড়িৎ বিশ্লেষণ করতে সুবিধে হবে। এবার এই তিনটেকে 1:3:1 এই অনুপাতে নিয়ে আমরা কি করব না, একটা ট্যাঙ্কের মধ্যে নেব। ট্যাঙ্কটার ভেতরটা হচ্ছে, ভেতরের দেওয়ালটা হচ্ছে গ্রাফাইট চূর্ণ দিয়ে ভর্তি করা রয়েছে। এবারে এই গ্রাফাইট চূর্ণটা এখানে ক্যাথোডের কাজ করবে। বুঝতে পেরেছো? গ্রাফাইট ক্যাথোড। আর অ্যানোডের কাজ করবে ট্যাঙ্কের উপর দিয়ে। আমরা মানে ট্যাঙ্কের গাটা তো গ্রাফাইট দিয়ে করেছি, ওটা ক্যাথোড হচ্ছে। আর তার উপর দিয়ে কয়েকটা গ্রাফাইটের দণ্ড ঝুলিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানোড, সেটাও গ্রাফাইট কিন্তু। কেমন? এবারে বিক্রিয়াটা কী হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড প্রথমে ভেঙে গিয়ে কী হবে? Al3+, সেটার সঙ্গে ইলেকট্রন নেবে, নিয়ে 3টে ইলেকট্রন নিলে কী হবে? আচ্ছা, প্রথমে আমার 2Al3+ আর কি। অ্যালুমিনিয়াম অক্সাইড প্রথমে ভেঙে 2Al3+ হবে। 2Al3+-এর সঙ্গে ইলেকট্রন দিলে 6টা ইলেকট্রন লাগছে, দিলে 2Al হচ্ছে। কেমন? আর এখানে কি হচ্ছে না, অক্সিজেন, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আলাদা হয়েছে তো অক্সিজেন এখানে O2-, এও এখানে 3টে অক্সিজেন এরকম নিয়ে তার সঙ্গে 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে। 3টে ইলেকট্রন বেরিয়ে গিয়ে 3O+, 3ওটা 30 ভেবো না জানো, 3টে অক্সিজেন পারমাণবিক অবস্থায় রয়েছে, দুটো মিলে 3O2 হবে। বোঝা গেল তো? তাহলে তড়িৎ বিশ্লেষণটা কীভাবে করছি আমি? অ্যালুমিনিয়াম অক্সাইড আমার এখানে তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু ওর যেহেতু গলনাঙ্ক অনেক বেশি 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে, সেজন্য তার সঙ্গে ক্রায়োলাইট দিচ্ছি, যেটা গলনাঙ্কটাকে কমিয়ে 950 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসবে। আর ক্যালসিয়াম ফ্লোরাইড দিচ্ছি, সেটা সান্দ্রতাটা কমিয়ে দেবে, আমার এই আকরিকে সান্দ্রতাটাকে কমিয়ে দেবে। এবারে এর তড়িৎ বিশ্লেষণ করলে কি হচ্ছে না, অ্যানোডে অ্যালুমিনিয়াম যাচ্ছে, ক্যাথোডে অক্সিজেন যাচ্ছে, এইভাবে অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে আমরা পাচ্ছি। ঠিক আছে? আরও যদি মানে বিশুদ্ধ অবস্থায় চাই অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে, তখন সেটা আমরা আবার তড়িৎ বিশ্লেষণ করে, যেভাবে আগে আমরা কপারের ক্ষেত্রে করেছি, অ্যালুমিনিয়ামের একটা কোনো তড়িৎ বিশ্লেষণ নিয়ে তারপরে যেটা অশুদ্ধ অ্যালুমিনিয়াম সেই পাতটাকে অ্যানোডে নেব, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ক্যাথোডে নেব, দিয়ে তারপরে অ্যালুমিনিয়ামটা তাহলে বিশুদ্ধ যে অ্যালুমিনিয়াম সেটা ক্যাথোডে গিয়ে জমবে। ঠিক আছে? একদম কপারের মতো সিমিলার।
এটা তাহলে আমার গেল অ্যালুমিনিয়াম কিভাবে আমরা নিষ্কাশন করছি। প্রথমে আমরা অ্যালুমিনা থেকে মানে বক্সাইট থেকে Al2O3টাকে যে কোনো দুটো পদ্ধতি, কী পদ্ধতি বলেছি, বায়ার পদ্ধতি আর হলের পদ্ধতি। বায়ার পদ্ধতিতে কি হচ্ছে, বায়ার পদ্ধতিতে যদি বক্সাইটে যদি লালচে দেখতে হয়, তার মানে বুঝতে হবে ওর মধ্যে ফেরিক অক্সাইড আছে বেশি। তখন আমরা 45% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ওটাকে সোডিয়াম অ্যালুমিনেট করে নিচ্ছি। সোডিয়াম অ্যালুমিনেটটাকে, এটাই লিচিং পদ্ধতি আসলে, দেখেছো তো, আকরিকটাকে আলাদা করে নিলাম। সোডিয়াম অ্যালুমিনেটও খনিজমল আলাদা রয়ে গেল, আকরিক আলাদা চলে এলো। দিয়ে সোডিয়াম অ্যালুমিনেটকে এবারে আর্দ্র বিশ্লেষণ করছি জল দিয়ে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। সেটা আবার 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে আমরা বিশুদ্ধ অবস্থায় অ্যালুমিনা পাচ্ছি, Al2O3। আর যদি আমার আকরিকের মধ্যে বা বক্সাইটের মধ্যে যদি আমার সিলিকন ডাইঅক্সাইড বেশি থাকে, তখন সেটা সাদা মতন দেখতে হবে আকরিকটা। সেটাকে তখন আমরা সোডিয়াম কার্বনেট দিচ্ছি হলের পদ্ধতিতে। সোডিয়াম কার্বনেট দিলে সোডিয়াম অ্যালুমিনেট আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এবারে যে সোডিয়াম অ্যালুমিনেটটা হয়েছে সেটাকেও আর্দ্র বিশ্লেষণ করছি জল দিয়ে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে একইভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কার্বনেট হচ্ছে। এবারে সেটাকে উত্তপ্ত করলে অ্যালুমিনা পাচ্ছি। এবার অ্যালুমিনাটাকে এবার কি করছি, তড়িৎ বিশ্লেষণ করছি। কি দিয়ে, ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার দিয়ে তার ফলে ক্যাথোডে আমরা অ্যালুমিনিয়াম পাচ্ছি, অ্যানোডে অক্সিজেন পাচ্ছি। ঠিক আছে, এবারে উপরে খানিকটা চূর্ণ ছড়িয়ে দেওয়া হয়, কোকের চূর্ণ ছড়িয়ে দেওয়া হয়। কারণ কি না, গ্রাফাইট আছে তো আমার অ্যানোডে, সেখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এবার অক্সিজেন কি করবে, গ্রাফাইটকে তো অ্যাটাক করলে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। তার ফলে কি অ্যানোড নষ্ট হয়ে যাবে, তো গ্রাফাইট নষ্ট হয়ে যাবে। সেটা যাতে না করে, অ্যানোডটাকে যাতে নষ্ট না করে, সেই জন্য কোক চূর্ণ ছড়িয়ে দিলে এই অক্সিজেনের সঙ্গে কোকের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, অ্যানোডটাকে তাহলেও ছেড়ে দেবে, অ্যানোডকে আক্রমণ করবে না। ওকে, ঠিক আছে, এটা আমার গেল অ্যালুমিনিয়াম। এরপরে পড়াবো Fe।